অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই কমিশনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। আর জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানগণ ও বিচার বিভাগ সংস্কার কমিশনের এক সদস্যকেও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাস এই কমিশনের মেয়াদকাল ধরা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের সুপারিশমালা বিবেচনা এবং গ্রহণের লক্ষ্যে রাজনৈতিক দল এবং শক্তিসমূহের সাথে আলোচনা করে এ সংক্রান্ত সুপারিশ করবে এই কমিশন। সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হবে, যার ভিত্তিতে নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে, এমনটা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আর প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে 70 অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সংসদ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো সংস্কারে 6 কমিশন ইতিমধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে নির্বাচনের আগে অন্য কমিশনের সুপারিশ কিছু কিছু বাস্তবায়ন করা গেলেও সংবিধান সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সংসদের জন্য। ভবিষ্যতে যে নির্বাচনই হবে সেটা যখনই হোক, তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করা যে তারা ক্ষমতায় গেলে জেনেই যান, এটা সব দলকে রাজি করতে হবে। তিনি 150 আসন পাবেন কিনা সেটার বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে যে তিনি যদি একজনও নন, এমনকি নাও যান সংসদে, তাহলে তারও দায়িত্ব হচ্ছে যে এই সংস্কারগুলোর জন্য কাজ করা। লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার। এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। সংবিধানের বর্তমান কাঠামো সরকার প্রধানকে স্বৈরাচারী হওয়ার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর একচেটিয়া ক্ষমতা কমানোর জন্য একই সাথে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান হতে না পারার সুপারিশ করা হয়েছে। 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবের ব্যাখ্যাও দেন তিনি। যারা বলছেন যে অকস্মাৎ এরকম ব্যবস্থা থাকলে সরকারের পতন ঘটবে এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার সাথে আমরা একমত নই। যে ব্যক্তি তার নিজের দলের কাছে জবাবদিহি করতে বাধ্য না, একবার যদি প্রধানমন্ত্রী হন তিনি আর জবাবদিহি করতে বাধ্য না, এই যে পরিস্থিতি, এ থেকে বেরোবার পথটা কি? 70 অনুচ্ছেদ অবিকৃত অবস্থায় রেখে তার কোনো পথ পদ্ধতি আবিষ্কার করা যায়নি। এটা 52 বছরের অভিজ্ঞতা। গণভোটের বিধান যোগ করার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। বাংলাদেশে যতবার সংবিধান সংশোধিত হয়েছে, কোনোবারই যারাই ক্ষমতায় থেকে এটা করেছেন তারা নির্বাচনের আগে এই ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেননি যে তারা সংবিধান সংশোধন করবে। ছাত্রদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে কোনো সুবিধা দেওয়ার জন্য এমপি পদে নির্বাচনের ন্যূনতম বয়স 21 করা হয়নি বলে দাবি করেন আলী রিয়াজ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সফলতার উপর। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর বেশিরভাগ প্রস্তাব ইতিবাচক। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐকমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায়। প্রথমে গঠিত 6টি কমিশন 3 মাস ধরে জনমত জরিপ, আলোচনা এবং পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত 8 ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, মৌলিক অধিকারের আওতা বাড়ানো এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতকরণের কথাও উঠে এসেছে। চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় রাষ্ট্র ক্ষমতাকে, তা না হলে সেখানে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার হয় এবং ফ্যাসিবাদের উত্থান ঘটে। যে উদ্দেশ্যে সংবিধানটাকে সংস্কার করা হচ্ছে, এমন কোনো সংবিধান থাকবে না যে এই
ফ্যাসিস্টের একটা উত্থান করতে পারে। রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। দেশের জনগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এমপি হওয়ার ন্যূনতম বয়স 25-এর পরিবর্তে 21 বছর করার প্রস্তাব করেছে কমিশন। সংস্কার প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদ হবে 2 কক্ষের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষের আসন হবে 105টি। এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন ভোটানুপাতিক হারে, আর বাকি 5 জনকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। 2টা কক্ষই হওয়া উচিত বাংলাদেশে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য নিয়ে আসবেন। মোটা দাগে যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য সহায়ক হবে। এই সব কিছু নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপরে। শুধু তো রাজনীতি না, এটা অর্থনীতি, এটা বড় ফ্যাক্টর। অর্থনীতি যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু এই সংস্কার প্রস্তাব কোনো কাজেই আসবে না। তাদের সাকসেসের উপরেই কিন্তু নির্ভর করতেছে আগামী দিনের রাজনীতি এবং এই সংস্কারের ভবিষ্যৎ। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপর নির্ভর করছে সংস্কারের বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনৈক্য থাকে তাহলে কোনো অবস্থাতেই এই সংলাপ প্রক্রিয়া কার্যকর হবে না, এবং এখন এই মুহূর্তে পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমি দেখি না। সংস্কার প্রত্যেক দলই এখন করতে চাইবে এবং পারা উচিত বলে আমার ধারণা। কারণ যে কোনো রাজনৈতিক দল তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে তাহলে সেই রাজনৈতিক দলগুলি ইন দ্য লং রান টিকতে পারে না। ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন, আর এসব সংস্কার কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। আর তাই সংস্কারকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে না দিয়ে রাজনৈতিক দল এবং সরকারকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনীতি, বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে বলেন, জুলাই অভ্যুত্থানে কিভাবে গণহত্যা হয়েছে তা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বলেন, আনুপাতিক হারে নির্বাচনেরও পক্ষে নয় তার দল। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের যে ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান একথা জানিয়েছেন। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকা সহ অডিও, ভিডিও এবং
84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এ সময় তারা এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জুলাই গণহত্যায় জড়িত ছিলেন তাদের সবাইকে চাকুরিচ্যুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। আজও রাজধানীর শাহবাগে চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন করছেন সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা। জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের রায়ে 3 ধাপে নিয়োগপ্রাপ্তদের বাতিল করে দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রায় 6,000-এর বেশি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা তাদের। অবিলম্বে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরি প্রত্যাশীরা। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে একথা জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। আর নির্বাচন আয়োজনে কোনো দিনক্ষণ বেঁধে দিতে চায় না দলটি। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় এক যুগ পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিলের পর এবারই প্রথম নির্বাচন ভবনে দলের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে 23টি প্রস্তাব দেন তারা। প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামায়াত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন আছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দলের মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা হতেই পারে। শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসন আর সৃষ্ট জটিলতায় শুষ্ক মৌসুমে তিস্তা নদী যেন এক মরা খাল। তবে প্রতি বছরই আকস্মিক বন্যা আর ভাঙনে নিঃস্ব হয় লাখো মানুষ। সংকট থেকে বের হতে 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচি ডাক দিয়েছে একটি সংগঠন। লালমনিরহাটের হায়দার আলী বাবুকে সাথে নিয়ে তিস্তাপাড়ের চিত্র তুলে এনেছেন AKM মইনুল হক, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। ভাদ্র মাস থেকে দেশের একমাত্র তিস্তা ব্যারেজ এলাকায় পানি নেই। মাঘ মাসে এসে অবস্থা আরও করুণ। ভারত কর্তৃক একাধিক বাঁধ নির্মাণ, একতরফাভাবে পানি প্রত্যাহার করায় আন্তঃদেশীয় নদী তিস্তা এখন প্রাণহীন। কোথাও হাঁটু পানির দেখা মিললেও চোখ যতদূর যায় শুধু ধুধুবালু চর। এজন্য পথ হারিয়ে ফেলা জীর্ণ এক নদী। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে শুকনো মৌসুমে 4 জেলায় 2 লাখ হেক্টরের বেশি জমি সেচ সুবিধা বঞ্চিত হয়। বর্ষায় যখন পানির প্রয়োজন নেই তখন উজান থেকে ভারতের ছেড়ে দেয়া পানির ঢলে ভেসে যায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ অঞ্চল। আকস্মিক বন্যা আর ভয়াবহ ভাঙনে প্রতিবছর কমপক্ষে 50,000 পরিবার চরম দুর্যোগের শিকার হয়। নদীগর্ভে বিলীন হয়ে যায় ভিটে মাটি। বাড়িঘর সব ভাঙে নিয়ে গেছে তিস্তা নদীতে। মনে করেন যে আগে এদিকে আবাদি জমি ছিল,
আবাদ করছি। আমার বাড়িতে আগে লোকজন কাজ করতো, এখন আমি মানুষের বাড়িতে কাজ কাম করে খাইছি। এমনও সময় হয় যে এগুলা মানুষ সব রেল লাইনে উঠে থাকে, গরু বাছুর বাচ্চা কাচ্চা নিয়ে সব রেল লাইনে। স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরে তিস্তা মহাপরিকল্পনার অনেক কথা গুণকীর্তন শুনলেও সবই যেন অমাবস্যার চাঁদ। তবে এবার সবকিছুর সমাধান চায় তিস্তা পাড়ের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। কর্মসূচি সফল করতে চলছে প্রচারণাও। তিস্তার পাড়ের মানুষ আজকে গৃহহারা, বাড়িহারা, সম্পদহারা, ছিন্ন মূলে পরিণত হয়েছে। সমস্ত জনগোষ্ঠী আজকে সমস্বরে ডাক দিয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, এবং সেটাই আমাদের দাবি। আর কোনো আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চায় তারা। কয়েক দশক ধরে তিস্তার ট্র্যাজেডির শিকার এই মানুষগুলো মুক্তি চায়, তারা এ থেকে পরিত্রাণ চায়। AKM মইনুল হক, NTV নিউজ, চর কাউনিয়া, রংপুর। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম 1.5 ঘন্টায় 139 কোটি টাকা লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর 1.5 ঘন্টা পর্যন্ত ডিএসই প্রধান সূচক 16.80 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,206 পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট 139 কোটি 61 লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 193টির, কমেছে 99টির এবং অপরিবর্তিত রয়েছে 90টি কোম্পানির শেয়ারের দাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ দল। আজ দিবাগত রাত 1টায় দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 20 তারিখ এ গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে বাংলাদেশকে। দুবাইতে গিয়ে 2 দিন অনুশীলন করে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে মুশফিক মিরাজরা। মূল পর্ব শুরুর আগে 17 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে শান্তরা দল। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একই মাঠে 27 ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। 19 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। বিপিএল শেষ হতেই এখন দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল। এবার শক্তিশালী দল গড়েছে আসরের অন্যতম ফেভারিট লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল শিরোপার জয়ে আশাবাদী। খেলার মাঠে রাজনীতি দেখতে চান না এই সংগঠক। রিপোর্ট কুশল ইয়াসিরের। আবাহনী মোহামেডানকে ছাপিয়ে এবারে ডিপিএল এর শিরোপা জিততে চায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ঘরোয়া ক্রিকেটের প্রাণখ্যাত এই টুর্নামেন্টে এরই মধ্যে জাতীয় দলের এক ঝাঁক তারকাকে ভিড়িয়েছে দলটি। তানজিদ তামিম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদি, আকবর আলী, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। চেষ্টা করেছি যে আমি চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য যতটুকু সম্ভব টিম গড়ার জন্য। আমার মনে হয় ইয়াং এবং সিনিয়র কিছু এবং মোটামুটি আপকামিং ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রেখে চ্যাম্পিয়ন হব। শেষ 1 দশক ধরে লেজেন্ডস অব রূপগঞ্জ ভালোই দল গড়েছে। নানা চাপের মধ্যেও দুবার রানার্স আপ হওয়ার কৃতিত্ব ছিল তাদের। পাপন মল্লিকদের রোশানলে মামলার মুখোমুখি হয়ে দেশ ছাড়তে হয় স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদলকে। তার আশা এবারের মৌসুমে রাজনীতি মুক্ত থাকবে মাঠ। ক্রীড়া উপদেষ্টা আসিফ উনি চেষ্টা করছে যে খেলাটাকে কিভাবে রাজনীতি মুক্ত রাখা যায়। আমি মনে করি এটা আমাদের সাধুবাদ জানাই। ক্রীড়াঙ্গনটা থাকবে ক্রীড়াঙ্গনের স্টেক হোল্ডারদের হাতে। আমি মনে করি এটা আমূল পরিবর্তন হবে ক্রীড়াঙ্গনে। আগামী 3 মার্চ মাঠে গড়ানোর কথা 8 দলের এই টুর্নামেন্টের। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।
পুলিশের বাধা, জলকামানের পানি নিক্ষেপে পণ্ড হয়ে গেছে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। নিয়োগের দাবিতে সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে জলকামান থেকে পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজন আহত হন। দুজনকে আটক করা হয়। পরে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। দ্বারা জারি করে আমাদের গুলি করে মেরে ফেলুক, কারণ আমাদের তো বাড়ি থেকে মুখটা দেখাইতে হইব। সরকার কেন আমাদের সুপারিশ প্রাপ্ত করলো, কেনই বা আমাদের এইভাবে বঞ্চিত করতেছে? গত 8টা দিন ধরে আমরা খাওয়া নাই, ঘুম নাই। এই দেখেন পানি দিতে প্রত্যেকদিন পানি দেয়। আমাদের দাবি মেরে আমাদের যোগদানের ডেট দিয়ে আমরা চলে যাব। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ নিয়োগ দেওয়া হয়ে গেছে, এখন আমাদেরকে দিচ্ছে না। আমাদের চাকরিটা বাতিল করছে, কেন আমরা বঞ্চিত হব? তাহলে ওদেরকে বাতিল করুক, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ অবস্থায় বাংলাদেশ থেকে খাদ্যশস্যের পাচার রোধে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সভা শেষে একথা বলেন তিনি। মায়ানমারের আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধ জনিত কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না। তারা নজরদারি করছেন। আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে। আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদ কান্ধবলির অনুসারীরা। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে সারা দেশ থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায়। মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার সমন্বয়ে 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আজ আসরের নামাজের পর বয়ানের মাধ্যমে দ্বিতীয় পর্বের কাজ শুরু হলেও আগামীকাল থেকেই আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 16 ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। খুলনায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তার স্ত্রী উষা রানী চন্দ্রের 5টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে খুলনার মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, জমি দখল সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজে এবং স্ত্রী উষা রানী চন্দ্রের নামে বিভিন্ন ব্যাংকের এফডিআর করেছেন। দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারে অযৌক্তিক ভাড়া বন্ধের দাবিতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা। সকালে শহীদ মিনার মোড়ে রাস্তায় আলু ফেলে সমাবেশ করে কৃষকেরা। তাদের অভিযোগ, 1 বস্তা আলু হিমাগারে রাখতে 820 টাকা নিচ্ছে মালিকরা। আলুর উৎপাদন খরচ দিয়ে আলু চাষিরা এখন আর লাভের মুখ দেখছে না। আলু চাষিরা এই ক্ষতির হাত থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি প্রতিবাদ সমাবেশে এসে কৃষকদের এই ন্যায়সঙ্গত দাবির সাথে একমত পোষণ করেন এবং শীঘ্রই হিমাগারের মালিকদের সাথে আলোচনার আশ্বাস দিলে সমাবেশ স্থগিত করা হয়। টাঙ্গাইলে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে 9 জন শহীদের পরিবারকে 30,000 টাকা করে এবং 217 জন আহত যুবকদের 5,000 টাকা করে মোট 13,55,000 টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। হবিগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুর্বৃত্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের ঘোষণা না দিলে
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে শহরের কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে একটি মিছিল নিয়ে টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সহ হবিগঞ্জে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। কর্মসূচি চলাকালে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। পরে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এসে তাদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মোংলার ইউএনও আফিয়া শারমিনকে আজকের মধ্যে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বুধবার নিজ কার্যালয়ে আওয়ামী লীগের 4 ইউপি চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করায় অভিযোগ ওঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনের বিরুদ্ধে। বিষয়টি জানার পর তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের সাথে এসে যোগ দেয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তবে বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার বলেও জানানো হয়। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। দুবাইতে একথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে। যেসব সুপারিশের উপর ঐকমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনুস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালেও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বাস্তবায়নে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া নতুন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করতে আলোচনা চলছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গেল বছরের জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে কেবলমাত্র সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান এসব সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে কিনা। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের যে ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল কিংবা সহজ করার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। ডিজিটালাইজ করায় এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ 25 দেশের নাগরিকরা আগে থেকে অনলাইনে আবেদন করলে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন। এ সময় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ববাসী আয়নাঘর দেখলেও ফ্যাসিবাদী শক্তি তা অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলাঘর মাঠে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অভিযোগ করেন, গুম খুন করে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় টিকেছিল। এছাড়া তরুণরাই অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তরুণরা সচেষ্ট থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে।